আসসালামু আলাইকুম। আগুনের ছাই গল্পের পরবর্তী অংশ। রহস্য উন্মোচন প্রথম অংশ। আরিয়ানার অতীত। অফিসে বসে ফাইল চেক করছে আরিয়ানা। বিয়ের এই ঝামেলার জন্য বেশ কয়েকদিন এসব দিকে নজর দিতে পারেনি সে। আজকে সব ঝামেলা শেষে অফিসে এসেছে সে। ম্যাম, আসবো? রবির গলার আওয়াজ পেয়েও মুখ না তুলেই বলল সে, হ্যাঁ এসো। রবি ভিতরে ঢুকলো। আরিয়া ওকে বসতে ইশারা করলো। রবি বসে পড়ল সামনের চেয়ারে। বেশ কিছুক্ষণ সে চুপচাপ বসে রইল। ইতস্তত করছে রবি, যেন সে আরিয়াকে কিছু বলতে চায়। আরিয়া বুঝতে পেরে বলল, এমন উসখুস করছো কেন? কিছু বলবে? আসলে ম্যাম, আপনাকে কিছু জিজ্ঞেস করার ছিল। বুঝতে পারছি না কিভাবে করব। এত হেজিটেট না করে বলে ফেলো, কি বলবে। ম্যাম, অনেক দিন থেকে বেশ কিছু প্রশ্ন মনের মধ্যে উকিঝুঁকি দিচ্ছে, কিন্তু আপনাকে জিজ্ঞেস করার সাহস হচ্ছে না। কি প্রশ্ন? বলে ফেলো। ম্যাম, আমি তো গত 1 বছর ধরে আপনার সাথে আছি। এতদিনে এটাও বুঝে গেছি প্রতাপ চৌধুরী আর আনোয়ার শেখের সাথে আপনার কোনো শত্রুতা আছে, কিন্তু কেন সেটা জানি না। এটা জানতে চাই আমি। আর প্রতাপ চৌধুরীর মেয়ে তৃষা তো আপনার ফ্রেন্ড, ইনফ্যাক্ট বেস্ট ফ্রেন্ড। আপনার থেকেই জেনেছি। তাহলে ওর সাথে আপনার কিসের শত্রুতা? আপনার আসল পরিচয় কি? আমি কখনো আপনার বাবা মাকে দেখিনি। তাদের বিষয়ে কিছু বলতে গেলেই আপনি এড়িয়ে যান কেন ম্যাম? আপনি আমার জীবনদাতা। সেদিন আমাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে নতুন জীবন দিয়েছেন। আমি অনাথ, ছোট থেকেই অবহেলা অনাদরে বড় হয়েছি। যখন সব আশা ছেড়ে দিয়েছিলাম, ঠিক তখনই আপনি এলেন। আপনি আমায় নতুন জীবন দিয়েছেন, নতুন ঘর দিয়েছেন, নতুন করে বাঁচতে শিখিয়েছেন। আপনাকে আমি আমার বড় বোনের মতো ভাবি। আপনাকে নিয়ে মনের মধ্যে এত কৌতূহল থাকা সত্ত্বেও কখনো কিছু জিজ্ঞেস করিনি, কিন্তু আমার খুব জানতে ইচ্ছা করছে কি হয়েছিল আপনার সাথে। কেন আপনার বেস্ট ফ্রেন্ড আর তার পরিবারের উপর আপনার এত রাগ? আর কেন এত বছর পর দেখেও ওরা আপনাকে চিনতে পারেনি? বলুন না ম্যাম। আরিয়া বেশ কিছুক্ষণ গম্ভীর হয়ে বসে রইল। রবি একটু চিন্তিত হলো। আরিয়া কি রেগে গেল তার কথায়? আরিয়া হাতে রাখা ফাইলটা বন্ধ করে একপাশে রেখে দিল। সোজা হয়ে বসে রবির চোখে চোখ রেখে বলল, তুমি জানতে চাও কে আমি? হ্যাঁ, হ্যাঁ ম্যাম। হুম, আচ্ছা শোনো তবে। আমার নাম স্নিগ্ধা জামান, আফতাব আহমেদ আর রাগিনী বেগমের একমাত্র সন্তান। আমার বাবা ছিলেন একজন ব্যাংক কর্মকর্তা, আমরা ছিলাম মধ্যবিত্ত। ঢাকায় নিজের বলতে একটা বাড়ি ছিল, শহরের মাঝখানটায়। আমার কলেজ লাইফের বন্ধু তৃষা, বেশ ধনী ঘরেরই মেয়ে সে। তবে আমাদের বন্ধুত্বের ধনী গরিব বলে কিছু ছিল না। কলেজ শেষ করে দুজনে একই ভার্সিটিতে চান্স পেয়েছিলাম। আমি মেধায় আর সে টাকা আর ক্ষমতার জোরে। ভার্সিটির দ্বিগুণ ভার্সিটির দিনগুলো বেশ ভালোই যাচ্ছিল। হঠাৎ একদিন আমার দেখা হয় ভার্সিটিরই একজন প্রফেসর, ইয়াসির আবরার রিয়াদ এর সাথে। প্রথম দেখাতেই ভালো লেগে যায় তাকে। এরপর আর কি যা হয়, ভালো লাগাটা দিন দিন বাড়তে থাকে। এটা তো অনুভূতি, একে কি আর আটকে রাখা যায়? সে ক্লাসে এলে ক্লাস বাদ দিয়ে তার দিকেই চেয়ে থাকতাম। পড়তে বসেও তার স্বপ্নে ডুবে থাকতাম। একমাত্র তৃষাই জানতো আমার ইয়াসিরকে নিয়ে অনুভূতির কথা। সে বেশ সাপোর্টও করতো আমায়। তবে এসব যে শুধু উপর উপর, ভেতরে যে সে আমায় এতটা ঘৃণা করে তা আমি কখনো কল্পনাও করতে পারিনি। সেদিন ভার্সিটিতে ফাংশন ছিল, প্রতিদিনের মতো সেদিনও আমার চোখ দুটো শুধু সেই মানুষটাকেই দেখছিল। কিন্তু ফাংশনের এক পর্যায়ে, কি হলো ম্যাম, চুপ করে গেলেন কেন?
আরিয়া একটু থেমে সেদিনের ঘটনাটা রবিকে খুলে বলল। রবি অবাক হয়ে বলল, বেস্ট ফ্রেন্ড হয়ে এত বড় ধোঁকা দিল আপনাকে? ছি। আরিয়া মুচকি হাসলো। রবি আবার বলল, শুধু কি এই জন্যই আপনি প্রতিশোধ নিচ্ছেন ওদের থেকে? না, শুধু এইটুকু হলে আমি ওদের ক্ষমা করে দিতাম, কিন্তু ওরা আমার থেকে আমার সব কিছু কেড়ে নিয়েছে। ওদের কাউকে ছাড়বো না আমি। বলতে বলতে আরিয়ার মুখ চোখ শক্ত হয়ে এলো। রবি বলল, প্লিজ সব খুলে বলুন ম্যাম, আর কি হয়েছিল ওই দিন? আরিয়া থেমে আবার বলা শুরু করলো। সেদিন রাতে যখন আমি বাড়ি ফিরলাম, দেখলাম আমার বাবা মেঝেতে পড়ে গোঙাচ্ছে, আমার মা পাশে বসে কান্নাকাটি করছে, বাবার শরীরে আঘাতের চিহ্ন। আমি দৌড়ে গিয়ে মাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে মা? বাবা এমন করছে কেন? ওরা তোর বাবাকে মেরে ফেললো স্নিগ্ধা। কারা? মা, কি হয়েছে আমায় বলো। মা বলতে শুরু করলেন, আমাদের এই বাড়িটার উপর প্রতাপ চৌধুরীর অনেক দিন থেকেই নজর পড়েছে। জায়গাটা শহরের মাঝখানে হওয়ায় জায়গাটার মূল্য অনেক বেশি। প্রতাপ চৌধুরী চাই এখানে একটা রিসর্ট বানাতে চেয়েছিল, জমিটা নিতে। তোর বাবাকে অনেক দিন থেকেই বলছে, কিন্তু তোর বাবা ওদের কথায় রাজি হয়নি। এই বাড়িটা ছাড়া আর কি বা আছে তার? এটুকু আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিল, কিন্তু ওই প্রতাপ চৌধুরী সেটা হতে দিল না। সে আজ এসেছিল এখানে, সাথে তৃষা আর কিছু ছেলে। জোর করে তোর বাবার থেকে বাড়িটা লিখে নিতে চাইলো। তোর বাবা রাজি না হওয়ায় ওরা সবাই মিলে তোর বাবার এই অবস্থা করেছে। বাড়িটাও লিখিয়ে নিয়ে গেছে। তৃষা যাওয়ার আগে বলে গেছে, তোকে নিয়ে যেন এখান থেকে বরাবরের মতো চলে যায়, না হলে ও তোকে শেষ করে ফেলবে। বলতে বলতে মা কান্নায় ভেঙে পড়লেন। আমি কোনো দিক দিশা পেলাম না। মা আর আমি মিলে কোনো রকমে বাবাকে নিয়ে হসপিটালে যাই, কিন্তু সেই রাতে ভাগ্য আমার সহায় ছিল না। বাবার শরীরের ভেতরে রক্তক্ষরণ হয় অতি মাত্রায়। বাঁচাতে পারিনি বাবাকে। সেই শোক মা সহ্য করতে পারেনি, ছেড়ে চলে যান। কথা শেষ করে আরিয়া নিঃশব্দে চোখের পানিটুকু মুছে নিল। রবি উঠে আরিয়ার পাশে গিয়ে দাঁড়ালো, তার কাঁধে হাত রেখে বলল, আপনি শুধু আমার বস নন, আমার বড় বোনও। আপনার লড়াই আমারও লড়াই। ওদের কাউকে ছাড়বো না, আমরা সবাইকে তার পাপের শাস্তি দেব। আরিয়া চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, মুচকি এসে বলল, ব্যাস, তাহলে আমাকে জেরা থেকে আর কে আটকাবে? আরিয়া বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই রবি বলে উঠল, কিন্তু ম্যাম, আর একটা প্রশ্ন ছিল। আপনার এই সাফল্যের পেছনে কে আছে? কে আপনাকে সাহায্য করছে? আরিয়া হাসলো এক রহস্যময় হাসি। সেই কাহিনী অন্য একদিন বলবো। রুম ছেড়ে বেরিয়ে গেল সে। রবির মনে প্রশ্ন আরও জট পাকিয়ে গেল। ম্যামকে সেদিন কে বাঁচিয়েছিল, আর কেই বা তাকে এতদিন সাহায্য করে এসেছে, ইনফ্যাক্ট এখনও করছে। শুধু একটাই প্রশ্ন, কে আছে এসবের পেছনে? তৃষা রুমে গুটিসুটি মেরে বসে আছে। সেদিন রিসিপশনে যাওয়ার পর তৃষা বেশ ভয়ে ভয়ে বাড়ির মধ্যে ঢুকলো। চারপাশে তার সতর্ক দৃষ্টি, যেন একটু এদিক থেকে ওদিক হলেই স্নিগ্ধা চলে আসবে তার আর তাকে মেরে ফেলবে। ভিতরে ঢুকতেই তার ধাক্কা লাগলো ইয়াসিরের সাথে। চোখে দেখতে পা, আরে তৃষা, তুমি কখন এলে? এই তো স্যার, একটু আগে। আচ্ছা, ওদিকে যাও, বর বউ দুজনে ওখানেই আছে। যাচ্ছি স্যার। কি হয়েছে? তোমাকে দেখে মনে হচ্ছে বেশ ঘাবড়ে আছো। কই না তো স্যার, কিছু হয়নি। আমি একদম ঠিক আছি। ঠিক থাকলেই ভালো, যাও ওদিকে। তৃষা কাঁপা কাঁপা পায়ে সেদিকটাই গেল। দাঁড়ান। ফাহিমের কণ্ঠ কানে আসতেই থেমে যায় মারিয়া। সে যেন চেয়েও নড়তে পারল না। ফাহিম এসে তার সামনে দাঁড়ালো, খুব ভালো করে তাকে আপাদমস্তক পর্যবেক্ষণ করে বলল, নাম কি আপনার? মায়েরা থতমত খেয়ে গেল। কিছুক্ষণ সময় নিয়ে সে ফোন বার করে টাইপ করতে যাবে, তখন ফাহিম আবার বলে উঠল, মুখে বলুন। মায়েরা তার দিকে অবাক চোখে তাকাতেই ফাহিম বলে উঠল, কি হলো? গলায় ব্যথা? হোক, সমস্যা নেই, আস্তে আস্তে বলুন।
মায়েরা চুপ করে দাঁড়িয়ে রইল। ফাহিম আবার বলল, কি হলো বলুন? আপনার গলা ব্যথার ওষুধও এনেছি আমি, ওষুধ খেয়ে নিবেন, ব্যথা সেরে যাবে। এখন বলুন। আমার নাম মায়রা, চেপে চেপে বলল সে। ফাহিম আবার জিজ্ঞেস করলো, বাসা কোথায়? ঢাকাতেই, গাজীপুরে। ফাহিম এবার মুচকি হেসে বলল, আপনি শিওর? চোখ বড় বড় করে চাইলো মায়রা, মাথা দুলিয়ে বোঝালো হ্যাঁ। ফাহিমের হাসি প্রশস্ত হলো, কিন্তু মিতু যে বলল আপনি এখানকার নন, আপনি নিজেই বলেছিলেন তাকে জব নেওয়ার আগে যে আপনি ঢাকার নন, বাইরে থেকে এসেছেন, মিথ্যা কেন বলছেন? মায়েরা থতমত খেয়ে গেল। ফাহিম তার হাতটা চেপে ধরল। ফাহিমের এই আকস্মিক কাজে মায়েরা ঘাবড়ে গেল। ফাহিম তার পকেটে রাখা ওষুধগুলো বার করে মায়রার হাতে গুজে দিল। ফিসফিস করে বলল, খেয়ে নিবেন সময় মতো, আপনার আবার ঠান্ডার ধাত আছে, অবহেলা করলে পরে সমস্যা হবে। কথাটুকু বলেই সে ওখান থেকে চলে গেল। মায়রার চোখ থেকে দুফোঁটা পানি ঝরে পড়ল। এত চেষ্টা করেও কি তোমার থেকে লুকাতে পারলাম না আমি? তবে কি ধরা পড়ে গেলাম এবার? তৃষা ও ওয়াশরুমের আয়নার সামনে দাঁড়িয়ে আছে। আরিয়াকে দেখার পর থেকেই তার মনের মধ্যে কেমন করছে। তৃষার মাথাটা যেন ঝিম ধরে যাচ্ছে। সে মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করে নিল। কিছুক্ষণ পর চোখ খুলতেই দেখলো তার সামনে এক প্যাকেটে কিছু রাখা আছে। কে দিয়ে গেল আর কখনই বা দিয়ে গেল সে কিছু বুঝতে পারল না। তৃষা প্যাকেটটা খুলল। ভেতরে একটা কাগজ, কাগজ বেশ পুরনো, দেখেই বোঝা যাচ্ছে। কাগজের ভাঁজ খুলতেই সে চিৎকার করে পিছিয়ে গেল। এটা সেই লাভ লেটার যেটা তৃষা স্নিগ্ধার নাম করে ইয়াসিরকে দিয়েছিল। ছায়ামানব কি আবার ফিরে এলো? আরিয়ার ফিরতে ফিরতে আজ বেশ দেরি হয়ে গেল। সারা দিন অফিসে বড্ড প্রেশার ছিল, কিছুদিনের জমে থাকা কাজ আর দুটো মিটিং ছিল আজ। সব মিলিয়ে আরিয়ার ফিরতে ফিরতে প্রায় 1 ঘন্টা বেঁচে গেল। আরিয়া আসতে দরজা খুলে দিল মেহবুবা বেগম। এসেছো মা? তোমার জন্যই অপেক্ষা করছিলাম, যাও ফ্রেশ হয়ে এসো, আমি ডাইনিং টেবিলে অপেক্ষা করছি। আরিয়া মুচকি হেসে উপরে চলে গেল। রুমে ঢুকে দেখলো রেদওয়ান ঘুমিয়ে পড়েছে। আরিয়া একটা ড্রেস বার করে ওয়াশরুমে ঢুকে গেল। বেশ কিছুটা সময় নিয়ে শাওয়ার নিয়ে চেঞ্জ করে নিচে গেল খাওয়ার জন্য। মেহবুবা বেগম তাকে খেতে দিয়ে নিজেও খাওয়ার জন্য বসে পড়লেন। আরিয়া তাকে খেতে দেখে জিজ্ঞেস করলো, আপনি এতক্ষণ না খেয়ে বসেছিলেন? মেহবুবা বেগম একটু হেসে বললেন, সবাই খেয়ে দিয়ে চলে গেছে, ভাবলাম আমিও যদি খেয়ে নেই তবে তো তুমি একা হয়ে যাবে, তাই অপেক্ষা করছিলাম তোমার জন্য। আরিয়া আনমনে একটা মুচকি হাসি দিল। খাওয়া দাওয়া শেষ করে মেহবুবা বেগম বললেন, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো, সারাদিন কত কাজ করেছো, দেখেই বোঝা যাচ্ছে বেশ ক্লান্ত তুমি। আচ্ছা, আপনিও দ্রুত গিয়ে ঘুমিয়ে পড়ুন। আরিয়া সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। আরিয়ার রুমে যাওয়ার আগে একটা বদ্ধ ঘরের সামনে দিয়ে যেতে হয়। রুমটা প্রায় সময় বন্ধই থাকে, বাড়িতে কেউ এলে তখন সেটা খোলা হয়। আরিয়া যখন রুমটা ক্রস করছিল ঠিক তখনই কেউ তার হাত ধরে এক হ্যাঁচকা টানে তাকে সেই ঘরের মধ্যে টেনে নিল। আরিয়া আঁতকে উঠল। সে কিছু বলতে যাবে তার আগেই সে তার মুখ চেপে ধরল। আরিয়া অন্ধকারে কিছু বলতেও পারছে না। লোকটা তার খুব কাছে, এতটাই কাছে যে তার নিঃশ্বাস আছড়ে পড়ছে আরিয়ার ঘাড়ে। তার মুখ থেকে বের হওয়া গরম হাওয়ায় শিউরে উঠছে আরিয়া। সে নড়াচড়াও করতে পারছে না। লোকটা শক্ত করে তাকে চেপে ধরে আছে। বেশ কিছুক্ষণ চুপচাপ থাকার পর লোকটা আরিয়ার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে উঠল, আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী। আরিয়া শিউরে উঠল। এবার যেন সে সম্বিত ফিরে পেল, যেটা এতক্ষণ ধরে সে খেয়াল করেনি। লোকটার শরীর থেকে ভেসে আসছে একটা মিষ্টি গন্ধ। এই গন্ধ তার চেনা, এই গন্ধ। আর কি বলল লোকটা? এই কথা, এই আওয়াজ, সব তার চিরচেনা। আরিয়া মুখ খোলার
চেষ্টা করলো কিন্তু ব্যর্থ হলো। আরিয়া নড়াচড়া করার চেষ্টা করলো। লোকটা আবার বলে উঠল, "উহুম, তুমি চাইলেও বুঝতে পারবে না কে আমি, জানতে পারবে না, তাই জানার চেষ্টাও করো না। আমি বলি তুমি শোনো।" লোকটা ধীরে ধীরে আরিয়ার মুখ থেকে হাত সরিয়ে নিল। আরিয়া চিৎকার করলো না, কোনো কথাও বলল না। লোকটা শক্ত হাতে আরিয়ার কোমর চেপে ধরলো। আরিয়া তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো। সে আরিয়ার হাতটা নিয়ে নিজের বুকের উপর রাখলো। আরিয়া যেন এসবে হতভম্ব হয়ে গেল। বলেছিলাম না তোমায়, সময় হলে ঠিক খুঁজে নেব তোমায়। সময় এসেছে। কিন্তু আপনি কে? আপনার মুখ কেন দেখান না কখনো? লোকটা নিঃশব্দে হাসলো। আমি কে? ধরে নাও আমি তোমার ছায়া, যে সবসময় তোমার সাথেই আছে, তোমার সব কিছুতে। আমি আপনাকে দেখতে চাই। সেই সময় এলে আমি নিজেই তোমাকে দেখা দেব। কিন্তু আপনি আপনি কিভাবে জানেন আমি স্নিগ্ধা? আর আপনি এখানে এলেন কিভাবে? লোকটা এবার জোরে হেসে উঠল, যেন সে এমন মজার কথা এর আগে কখনো শোনেনি। তাকে হাসতে দেখে আরিয়া আবার প্রশ্ন করলো, কি হলো? আপনি হাসছেন কেন? বললাম না আমি তোমার ছায়া। ছায়াকে কে আটকে রাখবে সেই সাধ্য কারো আছে? কিন্তু হুশ, সে আরিয়ার ঠোঁটে আঙুল চেপে ধরলো। আরিয়ার কথা মাঝপথেই থেমে গেল। একটু একটু করে সে আরিয়ার আরও কাছে গেল। হিসিয়ে কণ্ঠে বলল, আর কোনো কথা নয়, কোনো প্রশ্ন নয়। ইটস রোমান্টিক টাইম, বেব। আরিয়ার বুকের ঢিপঢিপানি বেড়ে গেল। সে খিচে চোখ বন্ধ করে নিল। সে ধীরে ধীরে তার আরও কাছে এলো। পরক্ষণে আরিয়া টের পেল কেউ তার ঠোঁটটা দখল করে নিয়েছে। আরিয়া তার থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করলো, কিন্তু আবারও ব্যর্থ হলো সে। গোটা রুম জুড়ে শুধু দুজনের নিঃশ্বাসের শব্দ। রুমের বাতাস ধীরে ধীরে ভারী হয়ে এলো। আস্তে আস্তে আরিয়া বুঝতে পারল তার শরীরের উপর থেকে বোঝা যেন ধীরে ধীরে কমে যাচ্ছে। সে চোখ খুলল, কিন্তু আশ্চর্য, তার সামনে কেউ নেই। রুমের লাইট অন করেও সে কাউকে খুঁজে পেল না। কেউ কোথাও নেই। আরিয়ার যেন মনে হলো সে এতক্ষণ স্বপ্ন দেখেছিল। পুরো রুম জুড়ে কোথাও এতটুকু ও এমন কিছু নেই যাতে মনে হয় এখানে একটু আগেও কেউ ছিল। একদম ভোজবাজির মতো অদৃশ্য হয়ে গেল লোকটা। আরিয়া রুম থেকে বেরিয়ে এলো। একটু আগে কি হয়ে গেল তার সাথে? কে ছিল সে? কিসের কথা মনে পড়তেই আরিয়া দুহাতে তার মাথা চেপে ধরলো। কেমন যেন অদ্ভুত অনুভূতি হচ্ছে তার। কি হচ্ছে তার সাথে এসব? রুমে ঢুকে দেখলো রেদওয়ান তখনও মরার মতো ঘুমাচ্ছে, মাঝখানে কোলবালিশ রাখা। আরিয়া ধীরে ধীরে বিছানায় উঠে শুয়ে পড়ল। কে এই লোক? এই ছায়ামানব? সে কি তাকে সাহায্য করতে চায়, নাকি তার ক্ষতি চায়? কিন্তু ক্ষতি যদি চাইবে তবে সেদিন বাঁচিয়েছিল কেন? আচ্ছা, ধরে নিলাম সে ভালো চায়, সাহায্য করতে চায়, তবে এমন লুকিয়ে কেন আছে? কেন সে সামনে আসছে না? আর আজকে এটা কি করলো? কেন করলো সে? আরিয়া জোর করে চোখ বন্ধ করে ফেললো। এখন আর এসব ভাববে না সে। কালকে বাড়ির সিসিটিভি ফুটেজ চেক করতে হবে। কে ছিল সে? সেটা তো আরিয়া জেনেই ছাড়বে। ফাহিম আজ বেশ সকাল সকাল বেরিয়েছে। উদ্দেশ্য মিতুর অফিসে যাওয়া। পৌঁছেও গেছে সে। বেশ কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে ইতস্তত করলো ফাহিম। মনে মনে ঠিক করে নিল মেয়েটার সাথে যেভাবেই হোক দেখা করতে হবে আজ। কিছুতেই শান্তি পাচ্ছে না সে। এই 2 দিন ও যে কি অস্বস্তিতে কেটেছে তার, সেটা শুধু সেই জানে। বুকে বড় করে একটা ফু দিয়ে সে ভিতরে ঢুকলো। 2 রুমের অফিস মিতুর। একটাতে সব স্টাফেরা আছে, কেউ কেউ বিভিন্ন জায়গায় গিয়েছে অর্ডার পাওয়ায়, আর বাকিরা এখানেই আছে। নতুন অর্ডার এলে তাদের কাজ শুরু। ফাহিমকে দেখেই একটা ছেলে এগিয়ে এলো। জি স্যার, কিছু বলবেন? হ্যাঁ, নতুন কোনো অর্ডার ছিল। অ্যাড্রেসটা বলুন স্যার। আর কেমন অনুষ্ঠান সেটাও বলবেন কাইন্ডলি। বিয়ে, জন্মদিন, রিসেপশন নাকি
গায়ে হলুদ এসব কিছুই নয়, আমি কোনো অর্ডারও দিতে আসিনি, আমি একজনকে খুঁজছি। আচ্ছা নামটা বলুন প্লিজ। আপনাদের এখানে কাজ করে মায়রা নাম মেয়েটার। ছেলেটা এদিক ওদিক তাকিয়ে ফাহিমকে বলল, আপনি একটু অপেক্ষা করুন, আমি তাকে ডেকে নিয়ে আসছি। ফাহিম সেখানে রাখা একটা চেয়ারে বসে পড়ল। ছেলেটা ভেতরে চলে গেল। বেশ কিছুক্ষণ পর বেরিয়ে এলো মায়রাকে নিয়ে। মায়রা দরজার সামনে এসে ফাহিমকে দেখেই ঝটপট ওড়নার আঁচলে তার মুখ কাভার করে নিল। ফাহিম মায়রাকে দেখেই দাঁড়িয়ে পড়ল। ছেলেটা মায়রাকে সেখানে রেখে চলে গেল। আপনার সাথে কিছু কথা ছিল। মায়রা একটা শুকনো ঢোক গিলল। জি বলুন। এখানে নয়, ওই যে সামনে একটা পার্ক আছে, আপনার যদি অসুবিধা না থাকে তো সেখানে চলুন। মায়রা আমতা আমতা করে বলল, অসুবিধা অসুবিধা তো আছে, আমার এদিকে কাজ আছে, আমি যেতে পারবো না এখন, আপনি অন্য কোনো দিন আসুন প্লিজ, এখন আমায় ডিস্টার্ব করবেন না। বলেই সে ঘুরে দাঁড়ালো চলে যাওয়ার জন্য, কিন্তু পেছন থেকে ভেসে আসা ফাহিমের একটা কথায় তার পা সেখানেই থেমে গেল। হাত পা যেন ঠান্ডা হয়ে এলো। আর চেয়েও বুঝি তোমার কাজ আমার চেয়েও বুঝি তোমার কাজ ইম্পর্টেন্ট বেশি। পারু, তুমি যতক্ষণ না আসবে আমার সাথে ততক্ষণ আমি এখানেই বসে থাকবো। সায়মানব কি আরিয়ার সেভিয়ার, নাকি তার ক্ষতি চায় সে? আপনি কিন্তু এবার বাড়াবাড়ি করছেন। আপনি পারো, তুমি আবার কবে থেকে আমায় আপনি বলা শুরু করলে? তখন থেকে পারু পারু করছেন। কে পারু? আমি এই নামে কাউকে চিনি না। ফাহিম মুচকি হেসে মায়রার দিকে এগিয়ে গেল। মায়রার সামনাসামনি দাঁড়িয়ে ঝুঁকে বলল, তুমিই আমার পারু। আপনি মনে হয় ভুলে যাচ্ছেন। যাই হোক, আমি আবার মনে করিয়ে দেই, আমার নাম মায়রা, পারু নয়। আচ্ছা বেশ, বিশ্বাস করব, কিন্তু আমি তোমার ফেস দেখব। আমাকে তোমার মুখ দেখাও। এটা কি ধরনের বেয়াদবি? আমি কিন্তু ম্যামকে জানাতে বাধ্য হব আপনি আমার সাথে বেয়াদবি করছেন। তুমি যতক্ষণ না আমার কথা শুনবে ততক্ষণ এমন বেয়াদবি করব। নাও এবার ঝটপট তোমার ফেস দেখাও, দ্রুত। এটা পাবলিক প্লেস, আমি যদি চিৎকার করে লোক জড়ো করি বুঝতে পারছেন আপনার কি অবস্থা হবে? আপাতত আমি কিছু বুঝতে পারছি না, আর বুঝতে চাইছিও না। তোমাকে যেটা বললাম সেটা করো। না করব না, দৃঢ় আওয়াজে বলল মায়রা। ফাহিম আচ্ছা বলে আস্তে আস্তে এগোতে লাগলো মায়রার দিকে। মায়রা শুকনো ঢোক গিলল। ফাহিম যত এগিয়ে আসছে মায়রা তত পেছনে যাচ্ছে। পিছিয়ে যেতে যেতে একটা ইটের টুকরোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতেই ফাহিম দ্রুত তার কোমর আঁকড়ে ধরল। মায়রা ভয়ে চোখ বন্ধ করে নিল। আস্তে আস্তে চোখের পাতা খুলল মায়রা। ফাহিম তার দিকেই চেয়ে আছে। তার চোখে চোখ পড়তেই শিহরণ বয়ে গেল মায়রার শরীরে। সে খেয়ালই করেনি কখন তার মুখের উপর থেকে ওড়নাটা সরে গেছে। ফাহিমের ঠোঁটের কোণে তৃপ্তির হাসি। সে ধীরে ধীরে মায়রার গালে হাত রাখল। মায়রা আর এক দফা চমকে উঠল। শেষমেশ ধরা পড়ে গেলে আমার কাছে। কি লাভ হলো তোমার আমাকে এত যন্ত্রণা দিয়ে? মায়রা মৃদু ধাক্কায় ফাহিমকে সরিয়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। তড়িঘড়ি করে সেখান থেকে সরে যাওয়ার আগে ফাহিম তার হাত ধরে ফেলল। এখনো পালাতে চাইছো? কেন পারো? কেন আমায় এত কষ্ট দিচ্ছ? তুমি তো জানতে তোমায় ছাড়া আমি ঠিক কতটা অসহায়, তার পরেও আমায় এভাবে একা ছেড়ে চলে গেলে কেন? ঠিক কোন দোষে আমায় এতটা যন্ত্রণা দিলে তুমি বলো? আজকে সব কিছুর জবাব চাই আমার। ফাহিম বেশ জোরেই বলল শেষের কথাগুলো। তার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। মায়রার চোখ ঝাপসা হয়ে এলো। সে ফাহিমের দিকে চেয়ে বলল, ধরে নাও তোমার ভালোর জন্য। ফাহিম তাচ্ছিল্যের হাসি হাসল। চোখের পানিটুকু মুছে হাসতে হাসতে বলল, আচ্ছা তুমি আমার ভালোর জন্য আমায় ছেড়ে চলে গিয়েছিলে? ওয়েট এ
হোয়াট এ জোক, প্লিজ এমন হাস্যকর কথা আর কখনো বলো না। আচ্ছা আমাকে এখন যেতে হবে, অনেক কাজ পড়ে আছে। না, তুমি আর কোথাও যাবে না, তোমাকে আমি কোথাও যেতে দেব না, প্লিজ থেকে যাও আমার কাছে। কি আকুল আবেদন তার, কিন্তু তাতেও কি মেয়েটার মন গলল কি জানি। সে ফাহিমের দুহাত চেপে ধরে বলল, মানুষের যখন হারানোর আর কিছু থাকে না তখন সে কোনো কিছুতে ভয় পায় না। তবে আমি ফিরবো তোমার কাছে, কথা দিলাম। পারু ফাহিমের হাত ছেড়ে দিল। ফাহিম চেয়েও তাকে আটকে রাখতে পারল না। পারু কি ফিরবে ফাহিমের কাছে? আরিয়া মাথা চেপে ধরে চেয়ারে বসে আছে, সবকিছু কেমন এলোমেলো হয়ে আছে। একটু আগে সে সিসিটিভি ফুটেজ চেক করেছে, কিন্তু আশ্চর্যের বিষয় কোথাও কিচ্ছু পাওয়া গেল না। করিডোরের সামনে যে সিসিটিভি ছিল তার রেকর্ডিং থেকে কিছু অংশ কেটে নেওয়া হয়েছে, বাকিগুলো ঠিকই আছে, কিন্তু কোথাও ওই আগন্তুকের চিহ্ন মাত্র নেই। কিন্তু এটা কিভাবে সম্ভব? সে বাড়ির ভেতরে ঢুকলো কিভাবে? গার্ডরাও কিছু বলতে পারলো না। রবি অনেকক্ষণ ধরে আরিয়াকে দেখছে। সে এবার তাকে জিজ্ঞেস করলো, ম্যাম কিছু হয়েছে? আপনাকে অনেকক্ষণ ধরেই এমন চিন্তিত লাগছে। তেমন কিছু না। আচ্ছা ওসব ছাড়ো, তোমাকে যে কাজটা দিয়েছিলাম করেছো? হ্যাঁ ম্যাম, আমি প্রতাপ চৌধুরীর গত 3 বছরের সব রেকর্ড চেক করেছি। এই যে ফাইল। রবি কিছু ফাইল আরিয়ার সামনে রাখলো। আরিয়া বেশ মনোযোগ দিয়ে দেখলো সেগুলো। প্রতাপ চৌধুরীর দেখি পাপের শেষ নেই। তা আর বলতে, বাপের মতোই হয়েছে মেয়ে। আর একটা কথা জানতে পেরেছি ম্যাম। কি? ইয়াসির কাল মাঝরাতে গিয়েছিল কোথায় গিয়েছিল সেটা জানতে পারিনি, তবে আমি সকালে তার গাড়ি দেখেছি। গাড়ির চাকায় কাদা লেগে আছে। কাদা? কিন্তু গত দুদিনে তো এদিকে বৃষ্টি হয়নি, তবে গাড়িতে কাদার দাগ এলো কিভাবে? এটা তো বলতে পারবো না ম্যাম। আচ্ছা তুমি একটা কাজ করো, ওনার উপর সবসময় নজর রাখার জন্য একজনকে লাগিয়ে দাও, তার প্রতিটা মোমেন্টের খবর যেন আমাকে দেয়। ইনি নতুন করে কি ঘোট পাকাচ্ছে সেটা তো জানতেই হবে। আফটার অল ভাসুর বলে কথা। রবি বেরিয়ে গেল রুম থেকে। সে যেতেই আরিয়ার ফোনটা শব্দ করে বেজে উঠল। হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে কোনো সাড়া শব্দ এলো না, শুধু কারো নিঃশ্বাসের শব্দ শোনা গেল। হ্যালো, কথা বলছেন না কেন? আচ্ছা সুইটহার্ট, তুমি কি ফ্লেভারের লিপস্টিক ইউজ করো বলো তো? ঠোঁট থেকে মিষ্টি স্বাদটা যাচ্ছেই না। আরিয়া চমকে উঠল, পরপরই নিজেকে ধাতস্থ করে বলল, দেখুন আপনি কে আমি জানি না, আর আমার সাথে এমন কেন করছেন সেটাও জানি না। আপনি আমার জীবন বাঁচিয়েছেন, তার জন্য আমি আপনার উপর কৃতজ্ঞ, কিন্তু তার মানে এই নয় আপনি সেটার সুযোগ নিয়ে আমার সাথে বেয়াদবি করবেন। বেশ কিছুক্ষণ চুপচাপ। আরিয়ার মনে হলো লোকটা তার কথা শুনে হাসছে। সে আবার বলল, কি হলো, কথা কেন বলছেন না? সিসিটিভি ফুটেজে কিছু পেলে? এবার যেন সে আকাশ থেকে পড়ল। উঠে দাঁড়িয়ে আশেপাশে উকি দিয়ে দেখলো আরিয়া, কেউ কি তার উপর নজর রাখছে। আমাকে খুঁজছো বুঝি? পাবে না, পাবে না। অযথা সময় নষ্ট করো না। আপনি কে? আপনি কি আমায় সাহায্য করছেন নাকি ক্ষতি? এবার লোকটা হো হো করে হেসে উঠল। তুমি এত বোকা নাকি বেব? আমি তো ভেবেছিলাম তুমি যথেষ্ট বুদ্ধিমতী। মানে কি বলতে চাইছেন আপনি? মানে মানেটা না হয় অন্য কোনো দিন বোঝাবো, আজ রাখি। কিন্তু আমার প্রশ্নের হ্যালো হ্যালো টুট টুট শব্দে ফোনটা কেটে গেল। আরিয়া ফোনটা সজোরে রেখে দিল টেবিলে। এটা আবার নতুন করে কোন মুসিবত ঘাড়ে চাপলো? মেহবুবা বেগম সবে রান্নাঘরে কাজ সেরে রুমে এসে বসেছেন। মেহবুবা বেগম আসতেই রাবেয়া বেগম দরজায় এসে দাঁড়ালেন। আপা আসবো? কে? ছোট? আয়, তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বল। রাবেয়া বেগম খাটের উপর বসলো, তারপর ধীরে ধীরে বলল, আসলে আপা আমি ভাবছিলাম ফাহিমটাকে এবার বিয়ে দেব। দেখো ছেলেটা কেমন ছন্নছাড়া হয়ে গেছে। দেখছই তো কি থেকে যে কি হয়ে গেল। ছেলেটা যেন হঠাৎ করেই বদলে গেল একদম। আগে তো ও এমন ছিল না বলো।
একবার হোস্টেলে গেলে আর বাড়িতেই ফিরতে চায় না। এবারও তো ওকে বলে বলে বাড়িতে নিয়ে এলাম। তাছাড়া আমি কবে মরে যাই তার ঠিক আছে, তার আগে ছেলের বউ দেখে যেতে চাই। ফাহিমের সাথে কথা বলেছিস? না, আগে তোমাকেই বললাম। ফাহিমের বাবাও জানে না। তোমার কি মত আপা? ছেলে মেয়েগুলো খুশি থাকলেই আমি খুশি। ওদের মতামতই আবার আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুই আগে ওর সাথে কথা বল। ও যদি রাজি থাকে তবেই আমি রাজি। রাবেয়া বেগম আর কিছু কথা ছেড়ে বেরিয়ে গেলেন। রাবেয়া বেগম যেতেই রেদওয়ান ঘরে ঢুকলো। ঘরে ঢুকেই মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। মেহবুবা বেগম হাসতে হাসতে ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। কি ব্যাপার, এত বড় হয়ে গেছিস এখনো তোর বাচ্চামো গেল না? কি করি বলো, ছোট থেকে তো তোমার আদর পাইনি, তাই এখন ইচ্ছা হয় সব সময় তোমার কোলে মাথা রেখে শুয়ে থাকি। মেহবুবা বেগম রেদওয়ানের কথা শুনে অন্যমনস্ক হয়ে পড়লেন। রেদওয়ান মাকে এভাবে দেখে উঠে বসলো। কি হলো, আবার ওর কথা ভাবছো? মেহবুবা বেগমের চোখে পানি। মুচকি হেসে বললেন, কই না তো। তুই আছিস না আমার কাছে, আমি অন্য কারো কথা কেন ভাববো? রেদওয়ান মাকে জড়িয়ে ধরল। মেহবুবা বেগম ও ছেলেকে জড়িয়ে ধরলেন। তোমার মন খারাপ আমার ভালো লাগে না মা। পৃথিবীতে তুমি একমাত্র মানুষ যাকে আমি সব থেকে বেশি ভালোবাসি। আচ্ছা, আর তোর বউ বুঝি দ্বিতীয় নাম্বারে আছে? রেদওয়ান মুচকি হেসে বলল, কথাই শোনোনি, মায়ের পরেই বউয়ের স্থান, পাগল ছেলে। মেহবুবা বেগম রেদওয়ানের মাথায় হাত বুলিয়ে আদর করতে লাগলেন। রেদওয়ানও ছোট বাচ্চার মতো চুপচাপ মায়ের আদর খেতে লাগলো। সাইমের আজ জ্ঞান ফিরেছে। পুরো 7 দিন পর সে কোমা থেকে বেরিয়ে এসেছে। তার বাবা মা তার সাথে কথা বলে বেরিয়ে গেল। এখন কেবিনে শুধু তৃষা আছে। মারিয়া, স্নিগ্ধা আর সাদিক ও বেরিয়ে গেছে একটু আগে। তৃষা সাইমের পাশে বসলো। কি হয়েছিল আমায় বল। সাইম ধীরে ধীরে সব ঘটনা তৃষাকে খুলে বলল। ওকে কিডন্যাপ করা থেকে শুরু করে ওকে আটকে রাখা, টর্চার করা, সবকিছু বলল সে তৃষাকে। তুই তার মুখ দেখিসনি? সাইম ডানে বামে মাথা নাড়ল। তৃষা বেশ চিন্তায় পড়ল। স্নিগ্ধা ফিরে এসেছে? সাইম আঁতকে উঠল। কি বলছিস তুই এসব? ঠিকই বলছি। এবার তৃষা তার সাথে যা যা ঘটে গেছে সব সাইমকে বলল। তার মানে আমাকেও ওই কি কিডন্যাপ করেছিল? সাইমের চোখে মুখে ভয় স্পষ্ট। সেটা তো বলতে পারছি না এখন, তবে সম্ভাবনা আছে। এছাড়া আমাদের এত বড় ক্ষতি কে করবে? কিন্তু এখন এখন কি করবি? এখানে তৃষা কে আছেন? একজন নার্স এসে উপরোক্ত কথাটা বলল। তৃষা উঠে দাঁড়িয়ে বলল, আমি কেন? একজন লোক এসে এটা দিয়ে গেছেন, বলেছেন আপনাকে দিয়ে দিতে। নার্স একটা কালো ব্যাগ এগিয়ে দিল তৃষার দিকে। তৃষা সাইমের দিকে চাইলো। সাইম ইশারায় ব্যাগটা নিতে বলল। ব্যাগটা নিয়ে খুলল তৃষা। ভেতরে একটা ছোট বাক্সে একটা পেনড্রাইভ, সাথে কিছু কাগজপত্র। তৃষা কাগজের ভাঁজ খুলল। কিন্তু এগুলো তো স্নিগ্ধাদের বাড়ির দলিল, এগুলো তো সব ওর বাবার কাছে ছিল। এখানে কিভাবে এলো? আর কি আছে এই পেনড্রাইভে? রেদওয়ানকে কি রহস্য আছে তাকে ঘিরে? তৃষা স্তব্ধ হয়ে বসে আছে। সাইম যে নড়তেই ভুলে গেছে। সামনে ফোনের স্ক্রিনে চলছে একটা ভিডিও, যেখানে সাইমকে বিধ্বস্ত অবস্থায় বেঁধে রাখা হয়েছে। তারা স্নিগ্ধার সাথে কি কি করেছে সেটার স্বীকারোক্তি দিচ্ছে সাইম। তৃষা সাইমের দিকে চাইল, তীব্র মেজাজে বলল, এটা তুই কি করেছিস? কেন করেছিস বেঈমান? সাইম বাধা বাধা গলায় বলল, আমি আমি জানতাম না ওরা এটা ভিডিও করেছে। জানতিস না মানে? এখানে সার্কাস চলছে, তোকে সার্কাস দেখানোর জন্য নিয়ে গিয়েছিল। ইডিয়েট, আমি বুঝতে পারিনি। কি বুঝতে পারিসনি তুই? এখন এখন এই ভিডিও যদি মিডিয়ার হাতে পড়ে যায় কি হবে বুঝতে পারছিস? আমাদের ইমেজ, মান সম্মান বলে কিছু থাকবে না। আমাদের সবাইকে জেলের ভাত খেতে হবে। আর হ্যাঁ, তুই এটা ভাবিস না
তোর বাবা দেশের নামকরা লরিয়ার বলে তুই বেঁচে যাবি। আমরা যদি ফেঁসে যাই তবে কিন্তু তোকে নিয়েই ফাঁসবো। ভুলে যাস না স্নিগ্ধাকে অপমান করে ভার্সিটি থেকে তাড়ানোর সব প্ল্যান তোর ছিল। তুই আমাকে বলেছিলি ওসব করতে, কেন এখন ভুলে যাচ্ছিস এসব? তবে আমি তোকে মনে করিয়ে দেই, তুই স্নিগ্ধাকে পছন্দ করতি, ও তোকে রিজেক্ট করেছিল বলে তুই এসব কিছু করেছিস। আমি যদি ধরা পড়ে যাই তবে কিন্তু সব বলে দেব। তৃষা, তৃষা প্লিজ শান্ত হ, এমন কিছুই হবে না। আচ্ছা কিভাবে আটকাবি এখন? যা সর্বনাশ করার তা তো করেই দিয়েছিস, সব তো বলে দিয়েছিস। তুই এই ভিডিওটাই নষ্ট করে দে, তাহলে আর কোনো প্রমাণ থাকবে না। মাথা কি একেবারেই কাজ করা বন্ধ করে দিয়েছে তোর? তুই কি ভাবছিস এটাই একমাত্র ভিডিও? ওরা কোনো কপি না রেখেই তোকে মূল সিডিটা পাঠিয়ে দিয়েছে, গাধা কোথাকার। তাহলে এখন কি করবি? বাবার সাথে কথা বলতে হবে, কিছু তো একটা করতেই হবে। এভাবে হাত পা গুটিয়ে তো আর বসে থাকা যাবে না। তৃষা কেবিন থেকে বেরিয়ে এলো। সাইমের মাথা কাজ করছে না, যে যন্ত্রণা সে সহ্য করেছে এতদিন। আর ওই মেয়েটা, ও যদি স্নিগ্ধা হয় তবে তো এটা শিওর স্নিগ্ধা আর আগের মতো ভোলাভালা নেই। রেদওয়ান একটা রেস্টুরেন্টের বাইরে গাড়ি থামালো। আশেপাশে খুব বেশি মানুষ নেই, এটা তেমন বড় রেস্টুরেন্ট নয়। রেদওয়ান গাড়ি থেকে নেমে রেস্টুরেন্টের ভিতর ঢুকলো। ভেতরে খুব বেশি মানুষজন নেই। রেদওয়ান গিয়ে একটা কর্নারের টেবিলে বসে পড়ল। কারো জন্য অপেক্ষা করছে সে। কিছুক্ষণ পর কালো কোট পরা একটা লোক এলো। লোকটা এসে রেদওয়ানের সামনে বসে পড়ল, তার মুখটা ঢাকা। ওইটা ততক্ষণে রেদওয়ানের অর্ডার অনুযায়ী 2 কাপ কফি এনে টেবিলের উপর রাখলো। লোকটা একটা কাপ তুলে নিল। রেদওয়ান সোজা হয়ে তার মুখোমুখি চাইল, গম্ভীর গলায় বলল, কি চাই? লোকটা পরম আয়েসে কফিতে চুমুক দিয়ে কাপটা টেবিলে রাখলো। চাই তো অনেক কিছুই, সেটা ডিপেন্ড করছে তোমার যে সিক্রেটটা আমি জানি সেটা তোমার জন্য কতটা ইম্পর্টেন্ট। রেদওয়ান ভুরু কুঁচকে বলল, কি জানো তুমি? লোকটা হাসলো, অদ্ভুত এক হাসি। আমি কি জানি সেটা তো তুমি খুব ভালো করেই বুঝে গেছো, বোকা তো নও তুমি। রেদওয়ান কিছুক্ষণ ভুরু কুঁচকে তাকে পর্যবেক্ষণ করে নিল, তারপর চেয়ারে হেলান দিয়ে বসলো। ব্ল্যাকমেইল করতে এসেছো? তেমনই ধরে নাও। বেশ বেশ, তা এক্স্যাক্টলি তোমার চাওয়াটা কি? টাকা কত? 25 লাখ। কোথায় আর কখন দিতে হবে সেটার লোকেশন আমি পাঠিয়ে দেব। আচ্ছা, টাকা পেয়ে যাবে। বেশ বেশ। লোকটার কণ্ঠে তৃপ্তির হাসি। তবে তোমার সিক্রেটও আমার কাছে নিরাপদেই থাকবে, জেনে নাও। কিভাবে বিশ্বাস করব? এটার কি গ্যারান্টি আছে যে পরে তুমি আমার সাথে 2 নাম্বারই করবে না? কি করলে তুমি বিশ্বাস করবে বলো? তুমি এখন যাও, বাকি কথা পরে হবে। ঠিক আছে। আচ্ছা তোমায় কি বলে ডাকবো বলো তো? রেদওয়ান নাকি আ সে যাই হোক, তোমাকে নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমার ইন্টারেস্ট তোমার টাকা নিয়ে। পেয়ে যাবে। এখন যাও এখান থেকে। লোকটা বেরিয়ে যেতেই রেদওয়ান কাউকে ফোন দিল। হ্যালো। পিছু নাও লোকটার। ওকে কোথায় থাকে, কি করে, সব ইনফরমেশন আমার চাই। রাত 12টা ছুঁই ছুঁই। আরিয়া নির্জন রাস্তা ধরে ড্রাইভিং করে বাড়ি ফিরছে। আজকে অন্য পথ ধরে বাড়িতে ফিরছে সে। এদিকে তার একটা কাজ ছিল, কাজটা মিটতে মিটতে ও একটু দেরি হয়ে গেল। কিছু দূর আসতেই হঠাৎ তার গাড়ির টায়ার পাঞ্চার হয়ে গেল। আরিয়া গাড়ি থেকে নেমে ফোনের ফ্ল্যাশ অন করলো। গাড়ির চাকার নিচে কিছু সূচালো গাছের ডাল পড়ে আছে, সেটার জন্যই চাকা পাঞ্চার হয়ে গেছে। বিরক্তিতে শব্দ উচ্চারণ করলো সে। এই রাতে এই নির্জন রাস্তায় সে সাহায্য কিভাবে পাবে? ফোনটা বার করে ফোন দিল রবির কাছে। রবি জানালো সে কিছুক্ষণের মধ্যে আসছে, কিন্তু এই সময়টুকু সে এখানে একা একা কি করবে? আরিয়া গাড়িটা রেখে কিছু দূর এগিয়ে গেল। যদি ভাগ্যচক্রে কেউ আসে, এদিকে কোনো হেল্প পাওয়া যায়, তবে তাকে এই নির্জন রাস্তায় একা একা দাঁড়াতে হবে না, এই আশায় ফোনের লাইটের আলোয় সে ধীরে ধীরে এগোচ্ছে। রাস্তার পাশে ঘন গাছে ঘেরা, সেখান থেকে মাঝে মাঝে পাখির ডাক ভেসে আসছে। দিনের বেলা একা
স্বাভাবিক লাগলেও এই মাঝরাতে আরিয়ার কাছে এটা একদমই ভালো লাগছে না। সে থেকে থেকে কেঁপে উঠছে ভয়ে। কিন্তু হঠাৎ করেই তার ঘাড়ে কারো হাতের স্পর্শ পেয়ে এক চিৎকার দিয়ে উঠল আরিয়া। সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে আগন্তুকের বাহুতে ঢলে পড়ল। চোখে মুখে পানির ঝাপটায় ধড়ফড় করে উঠে বসল আরিয়া। কিছুটা সময় নিয়ে বোঝার চেষ্টা করল কোথায় আছে সে এখন। রেদওয়ান আরিয়াকে দেখে মুচকি হেসে বলল, শুধু কাঁধে হাত রাখলাম আর এই ভয়ে আপনি জ্ঞান হারালেন। এই সাহস নিয়ে এত বড় ব্যবসায়ী হলেন কিভাবে বলুন তো? আরিয়া রেদওয়ানকে দেখে অবাক হয়ে প্রশ্ন করল, আপনি এখানে কিভাবে? আমি তো এসেছিলাম একটা কাজে। রবি আমায় ফোন দিয়ে আপনার লোকেশন দিল, তাই এসেছিলাম আপনাকে নিয়ে যেতে। তো আমায় ডাকতে পারেননি, নাকি ভয় দেখিয়ে মেরে ফেলতে চাইছিলেন? আরে রিল্যাক্স, আপনাকে মেরে আমার কি লাভ? এমনিতেও আপনার সম্পত্তির উত্তরাধিকারী যদি আমি হতাম তবে না হয় একটা লাভ ছিল, কিন্তু তাও তো নেই। শুধু শুধু খুনের মামলায় জড়িয়ে জীবন নষ্ট করার আমার বাবা কোনো ইচ্ছা নেই। আরিয়া বিরক্তি হয়ে রেদওয়ানের দিক থেকে মুখ ফিরিয়ে নিল। তখনই খেয়াল করলো তার ঘাড়ের কাছটায় ভীষণ যন্ত্রণা করছে। সে জায়গাটায় হাত রাখতেই টের পেল সেখানটায় ফুলে গেছে। আরিয়া ভীষণ অবাক হলো। কি ব্যাপার, একটু আগেও তো এমন ছিল না। তবে কি সেন্স হারিয়ে পড়ে যাওয়াতে কোনোভাবে জায়গাটা কেটে গেছে। আরিয়া তখনকার মতো বিষয়টা নিয়ে আর ভাবল না। রেদওয়ানের গাড়িতে উঠে বসল সে। রেদওয়ানও আর কথা না বাড়িয়ে গাড়ি স্টার্ট দিল। বাড়িতে ফিরে কলিং বেল বাজাতেই মেহবুবা বেগম চিন্তিত মুখে দরজা খুললেন। আরিয়াকে দেখে জড়িয়ে ধরলেন তিনি। এসেছিস মা, তোর জন্য কত চিন্তা হচ্ছিল আমার জানিস। রবি বলল মাঝপথে তোর গাড়ি খারাপ হয়ে গেছে। তারপর তোকে ফোন দিলাম কতবার, কিন্তু ফোন ঢুকলোই না। তুই ঠিক আছিস তো? আরিয়া মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। মেহবুবা বেগম নিজের কপালে টোকা দিয়ে বললেন, এই দেখেছ কেমন কথায় কথায় তোমায় তুই করে বলে ফেললাম। তুমি কিছু মনে করো না। আপনি আমায় তুই করেই বলুন, শুনতে খারাপ লাগে না। মেহবুবা বেগম মুচকি হেসে বললেন, ঠিক আছে, তা না হয় বলবো, কিন্তু তোমায়ও আমাকে তুমি করে বলতে হবে, ঠিক আছে? আরিয়া মাথা নাড়ালো। মেহবুবা বেগম তার মাথায় হাত বুলিয়ে দিতে গিয়ে তার ঘাড়ের ক্ষত চিহ্নটা খেয়াল করলেন। তিনি মুচকি হেসে রেদওয়ানের দিকে চাইলেন, তারপর ফিসফিস করে আরিয়াকে বললেন, এসব ঢেকে রাখতে হয় মা, লোকে দেখলে মজা করবে তোমাদের নিয়ে। আরিয়া মেহবুবা বেগমের কথায় কিছু বুঝল না। সে শুধু অবাক হয়ে চেয়ে রইল তার দিকে। মেহবুবা বেগম মুচকি মুচকি হাসতে হাসতে বললেন, যা যা, দুজনে গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি খেতে দিচ্ছি। বলেই তিনি চলে গেলেন রান্নাঘরে ওদের জন্য খাবার বাড়তে। রেদওয়ান উপরে উঠে গেল, সে সাথে আরিয়াও। আরিয়া তখন ও ভাবছে মেহবুবা বেগম কেন অমন কথা বললেন। সে যখন আলমারি থেকে ড্রেস বার করার জন্য গেল, তখন তার পাশে রাখা ড্রেসিং টেবিলের আয়নায় দেখল তার ঘাড়ের চিহ্নটা। সে কাছ থেকে আরও ভালো করে দেখল। আরিয়া আর বুঝতে বাকি রইল না মেহবুবা বেগমের মুচকি হাসি আর ওই কথাগুলোর কারণ। রেদওয়ান আসতেই আরিয়া রেদওয়ানের সামনে গিয়ে দাঁড়িয়ে ঝাঁঝালো কণ্ঠে তার ঘাড়ের দিকে ইশারা করে বলল, এটা কি? রেদওয়ান সেটা দেখে ভোলা ভালা মানুষ মুখ করে বলল, দেখে তো মনে হচ্ছে কেটে গেছে। কিভাবে কাটলেন? পড়ে গিয়েছিলেন বুঝি? আরিয়া তীব্র মেজাজে বলল, এটা কিভাবে হলো সেটা তো আপনি বলবেন। কি মুশকিল, আমি কিভাবে বলবো? আপনি কিভাবে বলবেন? আপনি ওখানে পৌঁছানোর আগে অবধি তো এটা ছিল না। জ্ঞান ফেরার পর এটা কিভাবে হলো? কি করেছেন আপনি আমার সাথে, সত্যি সত্যি বলুন। আমি আমি আবার কি করব? দেখুন, আপনি কোনো প্রমাণ ছাড়া আমার মতো নিষ্পাপ ছেলের উপর এমন এলিগেশন আনতে পারেন না। আপনাকে তো আমি পরে দেখে নিব। এমা, আমি তো আপনার সাথেই থাকি, ইনফ্যাক্ট এক রুমে এক বেডে থাকি। এতদিন বুঝি আমায় দেখেননি ভালো করে?
কোনো ব্যাপার না, এখনই দেখে নিন। আরিয়া কোনো কথা না বলে ওয়াশরুমে ঢুকে গেল। আরিয়ান মিটিমিটি হাসতে লাগলো। ফাহিম বেশ অনেকক্ষণ ধরেই মিতুর অফিসের বাইরে দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো খুঁজছে মীরাকে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ভেতর থেকে বেরিয়ে এলো মীরা। ফাহিম আর সময় নষ্ট করলো না, দৌড়ে গেল তার কাছে। ফাহিম মীরার সামনে গিয়ে হাঁপাতে লাগলো। মীরা ফাহিমকে দেখেই দাঁড়িয়ে পড়েছিল। ফাহিম একটু ধাতস্থ হয়ে নিল, তারপর মীরার হাত চেপে ধরে বলল, চলো আমার সাথে। মীরা কিছু বলতে চেয়েও বলতে পারল না। ফাহিম তাকে নিয়ে বাইকে উঠে পড়ল। বাইক স্টার্ট দিতেই মীরা বলে উঠল, কোথায় নিয়ে যাচ্ছ আমায়? গেলেই দেখতে পাবে। শহর থেকে কিছুটা দূরে এক নির্জন রাস্তায় নিয়ে গাড়ি থামালো ফাহিম। মীরা অবাক হয়ে এদিক ওদিক দেখতে দেখতে প্রশ্ন করলো, এখানে কেন নিয়ে এলে? ফাহিম গাড়িটা এক পাশে রেখে মীরার পাশে এসে দাঁড়ালো। কিছুক্ষণ চুপ থেকে বলল, তোমার মনে আছে আমাদের প্রথম দেখা হওয়ার দিনটার কথা? মীরা ফাহিমের মুখের দিকে চাইলো, কোনো প্রতিউত্তর করলো না। ফাহিম মুচকি হেসে বলল, কেমন হুট করে আমাদের পরিচয় হয়েছিল তাই না? তুমি আচমকা আমার জীবনে এলে, আবার আচমকাই চলে গেলে। সেদিন রাতে শেষ কথা হয়েছিল তোমার সাথে আমার। তুমি বলেছিলে তুমি আমায় কোনো সারপ্রাইজ দিবে, আমি যেন অপেক্ষা করি তোমার আসার। আমি কিন্তু অপেক্ষা করেছিলাম, কিন্তু তুমি আসোনি। কেন আসোনি? কোথায় গিয়েছিলে এতদিন? কেন আমার থেকে দূরে ছিলে? এসবের কিছুই আমি জানি না। আমি খুঁজেছিলাম তোমায় পাগলের মতো, কিন্তু না, তুমি কোথাও ছিলে না। একটাবার প্রশ্ন করার সুযোগটুকু ও দাওনি। কেন আমায় ছেড়ে গিয়েছিলে? সেদিন থেকে আজ অবধি এমন একটাও মুহূর্ত কাটেনি যখন আমি তোমায় কথা মনে করিনি, তোমায় খুঁজিনি। আমি আজকেও তোমায় জিজ্ঞেস করব না তুমি কেন চলে গিয়েছিলে। শুধু একটাই কথা বলো আমায়, ছেড়ে গিয়ে তুমি কি ভালো ছিলে? আমাকে তুমি ভালো না বাসলে বলে তো দিতে পারতে, আমি তোমার সামনেও যেতাম না। দেখো আমি তোমায় জোর করব না। আজ শুধু এই প্রশ্নটার উত্তর দাও আমায়। আমি আর তোমার সামনে আসব না, আমার মুখটাও দেখতে পাবে না তুমি। তুমি কি ভালোবাসো আমায়? ফাহিমের গলা আটকে আসছে কান্নায়। সে চাইছে কান্না লুকাতে, কিন্তু না, গলা কাঁপছে তার। মীরার চোখ ঝাপসা হয়ে এলো। সে ফাহিমের দিক থেকে মুখ ফিরিয়ে নিল। বাসায় যাও, আমাকে এখন ফিরতে হবে। ফাহিম হাসল, তাচ্ছিল্য ভরা সেই হাসি। আবার আবার এড়িয়ে যাওয়ার চেষ্টা করছো পারো? কেন? আমার জীবনটা কি তোমার কাছে ছেলে খেলা? এটার কোনো মূল্য নেই তোমার কাছে? তুমি তাকাও আমার দিকে, আমার চোখের দিকে তাকাও পারো। দেখো আমায়। আমায় দেখে তোমার কি মনে হয় না আমি ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছি? আমি ভালো নেই পারো, তোমায় ছাড়া আমি ভালো নেই। এবার কেঁদে ফেললো সে। চেষ্টা করেও চোখের পানিটুকু লুকিয়ে রাখতে পারলো না। আর মীরা তবুও শান্ত। ফাহিমকে আটকালো না, তার কান্নাও থামালো না। ফাহিম নিজেকে সামনে নিল, বলল, চুপ করে কেন আছো? যা বলবো শুনবে? আজ অবধি তোমার কোনো কথাটা আমি শুনিনি, বলো। বাড়ি ফিরে যাও, আর কখনো আমার সামনে এসো না। ফাহিম কথা বলল না, তার দৃষ্টি স্থির হয়ে আছে মীরার দিকে। ধীরে ধীরে বলল, এটাই তোমার শেষ কথা? তুমি চাও না আমি তোমার সামনে আসি? মীরা মুখ ফিরিয়ে নিল, কাঁপা কাঁপা গলায় বলল, হ্যাঁ। আচ্ছা বেশ, আর কখনো আসবো না, তুমি চাইলেও আসবো না আর। ব্যাস, তুমি ভালো থাকো সব সময়। ফাহিম বাইক নিয়ে চলে গেল, তবে তার পারুর জন্য গাড়ির ব্যবস্থা করে দিয়ে যেতে কিন্তু ভুলল না। মীরার বুকটা ধক করে উঠল। উল্টো পাল্টা কিছু করবে না তো ছেলেটা? তুমি কিছু করো বাবা, এভাবে চুপচাপ বসে থাকবে? সাইমের কি অবস্থা করলো দেখলেই তো। এবার যদিও আমাকে নিয়ে যায়, আমাকে যদি মেরে ফেলে? ভয় আর আশঙ্কায় তৃষার গলা শুকিয়ে আসছে। প্রতাপ চৌধুরী কিছুক্ষণ চিন্তিত হয়ে বসে রইলেন।
তারপর ধীর গলায় বললেন, ভাবতে দে আমায়। আড়াল থেকে কে এসব করছে বুঝতে না পারলে কি করবে জানি না, তবে ওই ভিডিও যদি মিডিয়ার হাতে পড়ে আমাদের কি অবস্থা হবে বুঝতে পারছো? আমি দেখেছি বিষয়টা। তুই নিজের ঘরে যা, এসব নিয়ে এত ভাবিস না। তৃষা উঠে চলে গেল সেখান থেকে। প্রতাপ চৌধুরী চিন্তায় মগ্ন হয়ে পড়লেন। আরিয়া ছাদ থেকে নেমে আসছে, এতক্ষণ সে সেখানেই ছিল। রেদওয়ান এখন বাড়িতে নেই। আরিয়া তার ঘরের সামনে আসতেই পেছন থেকে কেউ ডেকে উঠল তাকে, কে তুমি? আরিয়া পেছনে ঘুরল। ইয়াসির দাঁড়িয়ে আছে। আরিয়া কপাল কুঁচকে বলল, কেন, আপনি চেনেন না আমায়? আপনার ভাইয়ের সাথে যে বিয়ে হলো আমার, এখন আপনার ভাইয়ের সাথে যখন বিয়ে হয়েছে তখন আপনার ছোট ভাইয়ের বউই হব, অন্য কিছু তো হব না, তাই না? ইয়াসির এগিয়ে এলো আরিয়ার দিকে, তার দৃষ্টিতে সন্দেহ। একদম কথা ঘোরানোর চেষ্টা করবে না, সত্যি সত্যি বলো, কে তুমি? এখানে কেন এসেছো? মহা মুশকিলের পড়লাম তো। আপনার ছোট ভাই এই বাড়ির ছেলের সাথে আমার বিয়ে হয়েছে, তো আমি এখানে থাকবো না তো কোথায় থাকবো? আজব প্রশ্ন করছেন মশাই। এটা ছাড়া তোমার আর কি পরিচয় আছে? আমি একজন বিজনেস ওম্যান, নাম আরিয়া মেহেরিন, যেন বর্তমানে বর্তমানে আপনার ভাইয়ের বউ আরিয়া আনোয়ার শেখের বৌমা। আপাতত এই ছাড়া আর কোনো পরিচয় নেই। মিথ্যে বলছো তুমি। আচ্ছা, কোনটা মিথ্যে বললাম? তুমি নিজেকে যেমন দেখাচ্ছ তেমন নও তুমি। এটা আবার কি উদ্ভট প্রশ্ন? তোমার বাবা মা কে? তাদের কখনো কেন দেখিনি? আরিয়া থমকে গেল, স্থির দৃষ্টিতে চেয়ে রইল ইয়াসিরের দিকে। ঠান্ডা গলায় বলল, আমার বাবা মা নেই, ছোটবেলায় আমাকে ছেড়ে চলে গেছেন তারা। বাবা মা নেই কিন্তু আর কেউ কি নেই? এটা তো হতে পারে না। তোমার বংশ পরিচয় কি? কে তুমি? আর তোমার বাবার নাম কি ছিল? কি হলো, কথা বলো। কি কথা হচ্ছে এত? পেছন থেকে রেদওয়ানের গলার আওয়াজ পেয়ে ইয়াসির আর আরিয়া দুজনেই পেছনে চাইল। রেদওয়ান হাসি মুখে এগিয়ে এসে আরিয়ার পাশে দাঁড়িয়ে পড়ল। তোমরা কি কথা বলছো ভাইয়া? ইয়াসির থতমত খেয়ে গেল। আমতা আমতা করতে করতে বলল, আসলে তেমন কিছুই না। উনি জিজ্ঞেস করছিলেন আমার বাবা মা কে। বিয়ের পর থেকে তাদের দেখেননি, তাই কিউরিসিটি থেকে প্রশ্নগুলো করলেন। ওহ আচ্ছা আচ্ছা, শুনুন, রুমে চলুন তো একটু, আপনার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। রেদওয়ান আর আরিয়া রুমে ঢুকে গেল। ইয়াসির তখনও সেখানেই দাঁড়িয়ে রইল। কে এই মেয়ে? কেন ওকে এত সন্দেহ হয় ইয়াসিরের? আরিয়ার সব কিছুই কেমন যেন অদ্ভুত লাগে তার কাছে। কেন, তা সে নিজেও জানে না। কি হলো, আমায় রুমে নিয়ে এলেন কেন? কি ইম্পর্টেন্ট কথা আছে বলুন। বেডের উপর বসতে বসতে বলল আরিয়া, বাবা বলছিল আমাদের যে কাজটা পড়ে আছে আপনার কাছে, সেই ডিলটা সাইন করে নিতে। তো আপনি এসে কেন বলছেন? আপনার বাবা কোথায়? বাবা একটু অসুস্থ, কিছুদিন ধরেই তো নিজের রুমে পড়ে আছেন। বাতের ব্যথাটা বেড়েছে তার। আর আপনিও এত ব্যস্ত যে আপনাকে ডেকে একটু কথা বলবে সেই সময়টুকু নেই, তাই আমাকেই বললেন। আচ্ছা বেশ, আমি রবিকে বলবো কাগজপত্র সব চেক করে নিতে, তারপর সাইন করে দিব। ঠিক আছে। রেদন সোফা ছেড়ে উঠতেই যাবেন, ঠিক তখনই তার ফোনে আননোন নাম্বার থেকে ফোন এলো। রেদওয়ান কল ধরল। আরিয়াও বের হতে গিয়ে দাঁড়িয়ে পড়ল। সে যেন কি হয়েছে শোনার অপেক্ষায় কৌতূহলী হয়ে চেয়ে রইল রেদওয়ানের দিকে। হ্যালো, কে? ওপাশ থেকে কেউ কিছু বলল। তারপরই রেদওয়ানের চোখ মুখ পাল্টে গেল, হাত থেকে ফোনটা পড়ে গেল নিচে। আরিয়া ঝটপট তার সামনে গিয়ে দাঁড়িয়ে তার কাঁধে হাত রেখে বলল, কি হয়েছে? সব ঠিক আছে তো, শুনছেন? রেদওয়ান আরিয়ার দিকে চেয়ে কোনো মতে বলল, ফাহিম ফাহিম অ্যাক্সিডেন্ট করেছে। কি? রেদওয়ান আর আরিয়া দ্রুত নিচে নেমে গেল। রেবেয়া
রাবেয়া বেগম তখন ড্রয়িং রুমেই বসেছিলেন। ওদের দুজনকে ওভাবে নেমে আসতে দেখে তিনি জিজ্ঞেস করলেন, কি ব্যাপার রে, দুজন এত হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছিস? রেদওয়ান বলতেই যাচ্ছিল, ঠিক তখনই আরিয়া তাকে থামিয়ে দিয়ে বলল, অফিসের কিছু কাজে একটু তাড়া আছে। তারপর রেদওয়ানের হাত ধরে বাইরে বেরিয়ে গেল। গাড়িতে উঠতে উঠতে রেদওয়ান বলল, তখন আমায় থামিয়ে দিলেন কেন? ছোট মার তো জানা জরুরি, আর এখন না হোক পরে তো জানতেই হবে। সে তখন দেখা যাবে, আগে আমরা গিয়ে দেখি তার কি অবস্থা। এখন ওরা শুনলে অযথা বেশি বেশি দুশ্চিন্তা করবে, কান্নাকাটি করবে, শরীর খারাপ হয়ে যাবে শুধু শুধু। রেদওয়ান অবাক হলো আরিয়ার তার পরিবারকে নিয়ে চিন্তা করতে দেখে। তবুও একটু মুচকি হেসে সে আরিয়াকে বলল, থ্যাঙ্কস। আমি আসলে তখন বুঝতে পারিনি। আপনি যেটা করেছেন ঠিকই করেছেন। এই সব কথা পরে হবে, আগে হসপিটালে চলুন। ছেলেটার কি অবস্থা কে জানে। ইয়াসির ছটফট করছে রুম জুড়ে। কে আরিয়া? কেন সোশ্যাল মিডিয়ায় তার বিষয়ে বিশেষ কোনো তথ্য নেই? কেন তার বাবা মাকে নিয়ে কোথাও কিছু লেখা নেই? এই মেয়েটাকে ঘিরে রহস্য যেন দিন দিন বেড়েই চলেছে। তার কোনো কুল কিনারা করতে পারছে না ইয়াসির। ফোনে প্রতাপ চৌধুরীর কল আসতেই রিসিভ করলো ইয়াসির। হ্যালো। হ্যালো, তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, বলুন। সাইমের সাথে কি হয়েছে শুনেছ? এটা কার কাজ হতে পারে? স্নিগ্ধা? জানি না, কিন্তু এভাবে চুপচাপ বসে থাকলে তো হবে না। আর একটা কথা। কি বলুন? একটা ভিডিও পাঠাচ্ছি আমি তোমার হোয়াটসঅ্যাপে, দেখো। ইয়াসির কল কেটে দেওয়ার কিছু সেকেন্ড পরেই নোটিফিকেশনের টুং টুং আওয়াজ এলো। ইয়াসির হোয়াটসঅ্যাপে ওপেন করতেই ভিডিওটা সামনে এলো। ইয়াসির ভিডিও প্লে করলো। যা দেখলো তাতে তার পা যেন সেখানেই জমে গেল, স্থির হয়ে গেল তার শরীর। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে।